আমি আস্তে করে বললাম, ভাইয়া আমি একটা কথা বলবো। তুমি রাগ করো না আগে। ভাইয়ের চোখ তুলে আমার দিকে তাকাল। আমি একটু থেমে নিয়ে বললাম, ভাবির বয়স এখনো খুব কম। সে হয়তো বোঝে না কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক চলে। তুমি হয়তো নিজের ভালোবাসার জায়গা থেকে ওকে বড় করতে চাও। কিন্তু ভাইয়া, এই বয়সে কেউ এমন কঠিন নিয়মে চলতে পারে না। যেভাবে মুখ তুলে তাকাল, চোখে বিস্ময়। ভাইয়া কিছু বলল না, চুপচাপ শুনুন। তুমি যা চাও সেটা হয়তো ভুল নয়, আমি আবার বললাম, কিন্তু সেটা বুঝিয়ে বলার দায়িত্ব তোমার। জোরে ভয় দেখিয়ে কখনোই কেউ ভালো শিখতে পারে না ভাইয়া। বরং সে শুধু ভয় পায়। আর সেই ভয় থেকেই আসে দূরত্ব, ভুল বোঝাবুঝি গিয়ে। আমি বলতে বলতে একটু থেমে গেলাম। ভাইয়া হঠাৎ উঠে দাঁড়াল। জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ বলল, তুই তো ছোট ছিলি সবসময়, তবে এত বড় হয়ে গেলি যে আমাকে উপদেশ দিচ্ছিস। তবে কণ্ঠে ছিল অভিমান, ৯১ ধরনের মেনে নেওয়া। আমি এগিয়ে গিয়ে ভাইয়ের কাঁধে হাত রাখলাম। আমি তো তোমার ছুটি, তাই বলছি। কারণ তুমি যে কষ্ট পাচ্ছে সেটা আমিও সহ্য করতে পারছি না। কি বন্ধুরা, আজকের এই গল্পটি আরও স্পেশাল না দেখলে খুব মিস করবেন। আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ। ভাইয়ের বিয়ে ঠিক হওয়ার পর থেকে বাসার পরিবেশ একেবারে বদলে গেল। মা বাবা খুশিতে ডুবে থাকলেও আমার মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। ভাইয়ের বউ সাজু মাত্র ১৫ বছরের মেয়ে। নিজের কথাবার্তা খুবই কম, হাসিটাও যেন ভয়ে আটকে থাকে ঠোঁটের কোণে। প্রথম দিন থেকে আমি লক্ষ্য করেছিলাম, সে কথা কম বলে মাথা নিচু করে থাকে সবসময়। তার বয়স নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম, কিন্তু পরিবার বলেছিল বয়সে ছোট হলে তবেই সহজে গড়াগড়ি হয়ে যাবে সংসর্গ। আমি কিছু বলিনি। তখন কিন্তু মনটা কেমন করে উঠেছিল। বিয়ের ৩ দিন পর প্রথম রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম। হঠাৎ রাত একটার দিকে চাপা এক ধরনের আওয়াজ পেলাম, যেন কারো কণ্ঠ, রুদ্ধ কান্না বা কিছু একটা ঠেকিয়ে রাখা হচ্ছে। আমি উঠে বারান্দায় গেলাম। পাশের ঘরে আলো নেভানো, কিন্তু দরজার ফাঁক দিয়ে আলো এসে পড়েছিল। কানে আসছিল ফিসফাস করা শব্দ। ভাবলাম, নতুন বিয়ে, এমন তো হতেই পারে। নিজেকে বোঝালাম। কিন্তু প্রতিদিন প্রতিরাত একই আওয়াজ। প্রতিদিন রাত ১টা থেকে ২টার মাঝামাঝি সময়ে একটা চাপা শব্দ হতো। কখনো কান্নার মতো, কখনো ফিসফিস করে ঝগড়ার মতো, আবার কখনো দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাসের মতো। আমি এক রাতে ঠিক করলাম দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকব। সেই রাতেও ঠিক একই সময়ে শব্দটা শুরু হলো, তোমার কিছু শেখার দরকার আছে কি? এটা আমার ভাইয়ের গলা, তবে খুব কঠিন, রাগী শোনাচ্ছিল। আর একটা গলা খুব নিচু, কাপা কাপা। আমি তো চেষ্টা করছি। ভাইয়া, আমি চমকে উঠলাম। ভাই? ও কি ভাইয়াকে ভাই বলছে? আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি। দরজা খুলে হঠাৎ করেই আসলাম, যেন কিছুই জানি না। ভাইয়া দরজা খুলে মাথা বের করল। চেহারা একেবারে লাল, কপালে ঘাম। ঘুমোওনি এখনো? না, পিপাসা পেয়েছিল, পানি খেতে উঠেছিলাম। খুব ভালো করে ঘুমাও। তোদের পরীক্ষার সময় এটা না করলে হয় নাকি? আমি চলে আসলাম। কিন্তু রাতটা কেটে গেলে অস্থিরতায়। রোজ রাতে একই সময়, একই চাপা শব্দ, একই শ্বাসরুদ্ধ ফিসফাস। প্রথম কয়েকদিন নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, নতুন বিয়ে হয়েছে, কিছুটা অস্বস্তি হতে পারে। কিন্তু ধীরে ধীরে শব্দগুলো কেবল অস্বস্তি নয়, ভয়ের মতো লাগতে শুরু করল। আবির কণ্ঠ যেন প্রতিদিন আরও বেশি কাঁপছে। আর ভাই আর কণ্ঠ হয়ে উঠেছে কঠিন, চাপা রাগে ভরা। চতুর্থ রাতে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ঘরের দরজা খুলেই সোজা বারান্দায় গেলাম। অন্ধকারে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে চোখ রেখে দিলাম ভাই আর ঘরের দরজার ফাঁকে। দরজাটা একটু খোলা ছিল। মনে হলো ওরা হয়তো জানে না কেউ দেখছে। ঘরের ভিতরের দৃশ্য দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। এভাবে মাটিতে বসে, চোখে পানি, পরনে সাদা একটা পাতলা। ওর মুখ লাল হয়ে আছে, যে কান্না করতে করতে গাল ২ ফেটে গেছে। ভাইয়া দাঁড়িয়ে, তার হাতে একটা কিছু, মুখ গম্ভীর। তুমি এতটা বোকার মতো আচরণ করছো কেন? তুমি আমার স্ত্রী, অথচ তুমি এখনো বুঝতে পারো না স্বামীর সাথে কি আচরণ করতে হয়? আমি তো চেষ্টা করছি। ভাই? মানে? আপনি কিভাবে? গলা নিচু করে ফেল ভাইয়া করা গলায় বলল, তুমি আমাকে ভাই ডাকো কেন?
এভাবে কেউ স্বামীকে ডাকে ভাবে মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। ভাবি বলল, আমি ছোট ছিলাম তো, এখন অভ্যেস যায়নি। তখন হঠাৎ ভাইয়া দেয়ালে জোরে ঘুষি মাল। আমি চমকে উঠলাম। এখনও যদি শিখে না ফেল তাহলে আমাকেও বদলাতে হবে। আমার রক্ত হিম হয়ে গেল। এই শব্দগুলো ঠিক সেভাবে বলা হচ্ছিল যে কোনো অশ্রাব্য কিছু শুরু হতে পারে যে কোনো সময়। আমি জানতাম না কি করব। ভেতরে ঢুকে পড়ি, মা বাবাকে ডাকি, নাকি ভিডিও করি প্রমাণের জন্য। কি করব ভাবছিলাম, কিন্তু তখন একটা দৃশ্য দেখলাম যা আমাকে আরও বিভ্রান্ত করে দিল। ভাবি আচমকা উঠে গিয়ে ভাইয়ের পা জড়িয়ে ধরল। খুব নিচু স্বরে কিছু বলছিল, আমাকে ক্ষমা করে দাও। তবে দেখে মনে হচ্ছিল ভয় না আর অসহায়ত্বের এক অদ্ভুত মিশ্রণ। ভাইয়া তাকে তুলে দাঁড় করান। মুহূর্তেই গলা নরম করে বলল, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি আমাকে বাধ্য করে যেতে। আমি জানি এক সেকেন্ডে আরেকটা মানুষকে দেখতে পেলাম, এই সেই ভাইয়া যে সারা জীবন আমার রোল মডেল ছিল। এত ভালোবাসার কথা বলেই এখন এমন আচরণ। ভাবে কিছু না বলে মাথা নিচু করে রই। সে হয়তো অভ্যস্ত হয়ে যাচ্ছে অথবা হার মানছে। আমি জানি না ঠিক কি হচ্ছিল ঘরে, তবে এখন আমি সম্পূর্ণ নিশ্চিত ওদের সম্পর্কটা কিছুতেই স্বাভাবিক নয়। আমি জানতাম না সেই রাতে আমি কি দেখেছি। একটা ভালোবাসার নামের মোড়কে কি চলছিল নির্যাতন, নাকি সেটা ছিল ভাই আর নিজের ভিতরের ভাবনার বহিঃপ্রকাশ। পরদিন সকালে মুখে কিছু বলেননি কারো সঙ্গে। ভাবি জিজ্ঞেস করলেন, রাতে ঘুম হয়েছিল? আমি শুধু মাথা নাড়লাম। ভাবি চোখে ঘুমহীনতা স্পষ্ট, চোখের নিচে হালকা ফোলাভাব, চুল এলোমেলো, কণ্ঠ নিচু। আপান আস্ত খাবেন, তার কণ্ঠে কোনো অভিযোগ নেই, নেই কোনো আকুলতা, যেন সে নিজের অবস্থান মেনে নিয়েছে। আমি জানতাম একটা শব্দ বললে হয়তো কিছু বদলাবে। মা বাবাকে জানালে বা ভাবির পরিবারের কাছে বিষয়টা তুলে ভাইজের অবস্থা কঠিন হয়ে যাবে। কিন্তু আমি পারলাম না। আমি কাউকে কিছু বললাম না, কারণ আমি জানতাম ভাইয়া কেমন। ছোটবেলা থেকে সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। নিজের শখ, নিজের সময় সব বিসর্জন দিয়ে কেবল আমাদের ভালো রাখার জন্য লড়েছে। আজ যদি তার বিরুদ্ধে মুখ খুলি তাহলে কি সেটা বিশ্বাসঘাতকতা হবে না? আমি নিজের মনে হাজারটা প্রশ্ন ভেসে যাচ্ছিলাম। ভাবি যে দূর থেকে আমার চিন্তা করে ফেল। এক দুপুরে রান্নাঘরে আমি একা বসেছিলাম। ভাবি আস্তে করে পাশে বসে, আপনি? আমি চমকে তাকালাম। আপনি কিছু দেখেছেন? আমার মুখ শুকিয়ে গেল। কি দেখ বল, ভাবে নিচু গলায় বল। আমি জানি না কি করব। আমি চেষ্টা করি, কিন্তু ভাইয়া খুব রেগে যায়। কিন্তু আমি জানি উনি খারাপ না, উনি শুধু চাই আমি যেন তার মতোই। কি এ কথা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। কি মানে তার মতো হও? তুমি কি ভয় পাও? কে? ভাবি আমার চোখে চোখ রেখে বল, ভয় পায়, আবার পাই না। উনি রেগে গেলে খুব খারাপ লাগলেও পরে আবার মাফ চান। আমি জানি না, আমি হয়তো ভালো বোন। আগে আমার ভিতরটা কেঁপে উঠল। এই নিয়ে এখনো মনে করে ওর ভুল ভাইয়ের না। আমার ভাইয়া যে এখন একটা অদ্ভুত মানুষ হয়ে উঠছে, আমি সেটা স্বীকার করতেও ভয় পাচ্ছিলাম। কিন্তু এটাও ঠিক, তার এই রূপটা আমি সহ্য করতে পারছিলাম না, কারণ আমি তাকে জানতাম ভিন্ন একজন মানুষ হিসেবে। সেদিন রাতে প্রথমবার ভাই আর ঘরের দরজার ফাঁকে নয়, আমি নিজে গেলাম ঘরের সামনে দাঁড়িয়ে। ভেতর থেকে আসা তীব্র গলা, তুমি শিখবে না। আমি কিভাবে বোঝাই? আমি কাপা হাতে দরজায় টোকা দিলাম। দরজাটা ধীরে খুলে গেল। ভাইয়ের চোখ বড় করে তাকিয়ে থাক। তুই এখানে? আমি তাকালাম ওর চোখে। সেখানে রাগ নয়, একরাশ লজ্জা। আমি আস্তে করে বললাম, তুমি ঠিক আছো ভাইয়া? ওর মুখটা নরম হয়ে গেল। হঠাৎ করে এসে বসে পড়েন খাটের কোণে, কপালে হাত দিয়ে বলল, আমি জানি না আমি কেমন হয়ে যাচ্ছি। ঘরটা তখন এক অদ্ভুত নীরবতায় ডুবেছিল। আমি, ভাইয়া আর ভাবি তিনজনই একটা ছোট ঘরে বসে আছি, অথচ জন্য তিনটি আলাদা দুনিয়ায়। ভাইয়া মাথা নিচু করে বসেছিল, ভাবি চুপচাপ চোখ নিচু। আমিও জানতাম এখন কিছু না বললে হয়তো আর কোনোদিন বলা যাবে না। আমি আস্তে করে বললাম, ভাইয়া আমি একটা কথা বলবো। তুমি রাগ করো না আগে। ভাইয়ের চোখ তুলে আমার দিকে তাকাও। আমি একটু থেমে নিয়ে বললাম, ভাবির বয়স এখনো খুব কম। সে হয়তো বোঝে না কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক চলে।
তুমি হয়তো নিজের ভালোবাসার জায়গা থেকে ওকে বড় করতে চাও। কিন্তু ভাইয়া, এই বয়সে কেউ এমন কঠিন নিয়মে চলতে পারে না আগে। ভাবি মুখ তুলে তাকাল, চোখে বিস্ময়। ভাইয়া কিছু বলল না, চুপচাপ শোনান। তুমি যা চাও সেটা হয়তো ভুল নয়, আমি আবার বললাম, কিন্তু সেটা বুঝিয়ে বলার দায়িত্ব তোমার। জোরে ভয় দেখিয়ে কখনোই কেউ ভালো শিখতে পারে না ভাইয়া, বরং সে শুধু ভয় পায়। আর সেই ভয় থেকেই আসে দূরত্ব, ভুল বোঝাবুঝি গিয়ে। আমি বলতে বলতে একটু থেমে গেলাম। ভাই হঠাৎ উঠে দাঁড়াল। জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর হঠাৎ বলল, তুই তো ছোট ছিলি সবসময়, তবে এত বড় হয়ে গেলি যে আমাকে উপদেশ দিচ্ছিস। তবে কণ্ঠে ছিল অভিমান, এক ধরনের মেনে নেওয়া। আমি এগিয়ে গিয়ে ভাইয়ের কাঁধে হাত রাখলাম। আমি তো তোমার ছুটি, তাই বলছি। কারণ তুমি যে কষ্ট পাচ্ছে সেটা আমিও সহ্য করতে পারছি না কি। ভাইয়া ধীরে ধীরে আমার দিকে ফিরে তাকাও। চেহারায় এক গভীর ক্লান্তি নিয়ে বলল, আমি শুধু চাইছিলাম কেউ আমাকে বুঝুক। আমি যা চাই সেটা খারাপ নয়। আমি চাই একজন সঙ্গী যে আমার প্রয়োজন অনুভব করবে। সেই মুহূর্তে আমি আর ভাবি চোখের দিকে তাকাতে পারলাম না, কারণ আমি জানতাম ভাবে সব এখনো বোঝার মতো বড় হয়নি। সে এখনো ভালোবাসার দায়িত্বের পার্থক্য বোঝে না, অথচ ভাই আছে সেই বয়স, গভীরতা। আর এই ফাঁকে অজান্তেই আমি নিজেই ভাইয়ের মনের কথা বুঝে ফেলেছি, এমনকি কিছু অনুভবও। আমরা তিনজন এক ঘরে, অথচ 13 ভিন্ন অনুভূতির লোক। ভাবি ভয়ে থাকা, ভাইয়া একাকিত্ব কাপা, আর আমি এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে নিজের অবস্থান খুঁজে ফিরছি। রাত তখন অনেকটা গড়িয়ে গেছে। ভাইয়ের ঘরে আলো নেবার আগ পর্যন্ত আমি পাশে ছিলাম। গল্প করেছি, পুরনো কথা মনে করিয়ে দিয়েছি। কিছু কিছু মুহূর্তে ভাইয়ের মুখে একটু শান্তির ছাপ ছিল। ভাবিও চুপচাপ আমাদের কথা শুনছিল, কখনো চোখে এক টুকরো ঈর্ষা, কখনো স্বস্তি। তবে আমি বুঝেছিলাম, আমি যেন ওদের দুজনের মাঝখানে এসে দাঁড়িয়েছি না চাইতেই। রাত 1-2-3-0টার দিকে আমি উঠে বললাম, আমি চলি ভাইয়া, অনেক রাত হয়ে গেছে। কিভাবে আস্তে করে মাথা নেড়েছে। ঠিক আছে, ঘুমাস ভালো করে। কি ভিতরে কোথাও ওর কণ্ঠে ছিল না বোন বলার সেই চেনা উষ্ণতা। আমি ঘরে ফিরে এলাম, দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালাম। হঠাৎ নিজেকে অপরিচিত লাগে। আমি কি এখনো সেই আমি, নাকি ভাই আর দুঃখ বুঝতে গিয়ে নিজের ভেতরেও কিছু হারিয়ে ফেলেছি? শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। কান খাড়া করে রেখেছিলাম। ভাবলাম আবার সেই রাতের মতো কোনো অদ্ভুত শব্দ শোনো কিনা। কিন্তু আজ যেসব নীরব। আকাশে হালকা চাঁদ উঠেছে, জানালার ফাঁক দিয়ে তার আলো ঘরে ঢুকছে। ঠিক তখনই ফোনে 100 মেসেজ এল। ভাইয়ের নাম্বার থেকে। আজ তুই ছিলি বলে আমি শান্ত থাকতে পারলাম। তুই পাশে থাকিস তাহলে আমি বদলাতে পারব। মেসেজটা পরে হাত কাঁপতে লাগল। ভাইয়া। আমি উত্তর দিলাম না, শুধু ফোনটা চেপে ধরে ভাবতে লাগলাম, আমার উপস্থিতি কি ওর মধ্যে বদলের আশ্বাস, নাকি আরও গভীর কোনো টান তৈরি হচ্ছে। ঘরের নিস্তব্ধতা তখন আরও ভারী হয়ে উঠেছিল। আমি জানতাম কাল সকাল থেকেই সব কিছু আর আগের মতো থাকবে না। পরদিন সকালটা ছিল অন্যরকম। আমি উঠে প্রথমেই আয়নার দিকে তাকালাম। চোখে কালো ছাপ, মুখে চাপা ভাব। আমি কি ক্লান্ত ছিলাম, নাকি বদলে যাচ্ছিলাম? ভাইয়াও ভাবে ডাইনিং টেবিলে বসেছিল। আমি যে ঘর থেকে বের হলাম, ভাই একটু তাকাল আমার দিকে। নীরব চাহনি, কিন্তু যেন কিছু বলছিল। ভাবি নিচু গলায় বলল, আপা চা বানিয়ে দিই। আমি হেসে বললাম, না, আজ আমি করি। চা বানাতে বানাতে আমি ভাবছিলাম এই সংসারে আমি কি ভূমিকা নিয়েছি। ভাবি যে এখনো নতুন, যার বয়সী বোঝে না সংসার মানে কি। ভাইয়া যে নিজের ভেতরের তীব্র শূন্যতা পূরণ, কিন্তু হয়তো ভুল পথে। আর আমি তো কেবল সাহায্য করতে চেয়েছিলাম, ভাইয়াকে বদলাতে, ভাবিকে বুঝতে শেখাতে। কিন্তু নিজের ভেতর এক অচেনা অনুভবের সঙ্গে লড়ছিলাম। রাত হলে আবার কথা হল ভাইয়ের সঙ্গে। আমি জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়েছিলাম। ভাইয়া পাশে এসে দাঁড়াল। তুই পাশে থাকিস তো সব সহজ লাগে। আমি হেসে বললাম, আমি তো আছে ভাইয়া, সবসময়। কিন্তু সেই হাসির নিচে ছিল একটা চেপে রাখা সত্য। ভাইয়াকে সাহায্য করতে গিয়ে আমি নিজেই কোথায় যেন আটকে গেছি। দিনগুলো চলতে লাগল, ভাবে একটু একটু করে বুঝতে শিখছে। ভাইয়াও ধীরে ধীরে কম রাগ দেখাচ্ছে। সব ঠিক হয়ে যাচ্ছে বাইরের চোখে, কিন্তু আমার ভেতরটা
আমি জানি আমি আর আগের মতো নেই। ভাবি বদলে যাচ্ছিল। সে এখন আর আগের মতো চোখ নামিয়ে কথা বলে না, বরং অনেক সময় আমার চোখে চোখ রাখে, নির্ভেজাল কৌতূহল নিয়ে, যেন সে আমাকে বুঝে ফেলতে চাইছে। না, শুধু বুঝে নয়, পরীক্ষা করছে। একদিন সন্ধ্যায় রান্নাঘরে এসে আমাকে হঠাৎ জিজ্ঞেস করল, আপা, ভাইয়ের সাথে আপনি অনেক কথা বলেন আজকাল। ভালো লাগে আপনাদের বন্ধুত্ব দেখে, খুব আমার ভেতরটা ধক করে উঠল। আমি বললাম, ভালো বন্ধুত্ব ভাই বোনের মাঝে থাকতে পারে, তাই না? সে মাথা নাড়ল। হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি যেন বাইরের কেউ। তার কণ্ঠে ইচ্ছা ছিল না, ছিল এক ধরনের ক্ষোভ আর ভয়ের ছায়া। রাত গভীর। আবারও সেই পুরনো ছাদের কোণে আমি দাঁড়িয়ে। ভাইয়া পাশে এসে দাঁড়ায়, একদম নীরব। হঠাৎ বলে, তুই থাকলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমি চোখ নামিয়ে বলি, তবে ভাবি? সে কোথায় থাকবে ভাইয়া? ধরা গলায় বলে সে, চুপ। তুই যে আমাকে বুঝিস কি? এই প্রথম আমি সরাসরি বললাম, ভাইয়া, তুমি যা করছো সেটা আমি দিতে পারি না। আমি পারলেন নাকি? ভাইয়া অবাক হয়ে তাকাল। তার চোখে তখন কষ্ট হারানোর ভয় আর একটা বেপরোয়া আকাঙ্ক্ষা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন। এরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেলায় ঘণ্টা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।